সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান এবং আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আমিরুল মোমিনিন মানিক, সাংবাদিক ও বিশ্লেষক। মানিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের আজকের সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি। প্রথম আলো, মন্ত্রীদের জন্য ৯,০৩০ বর্গফুটের ফ্ল্যাট নির্মাণ করবে সরকার। আইন শৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণ সর্বোচ্চ অগ্রাধিকারে থাকবে, জানালেন তারেক রহমান। আমার ভাবনায় বাংলাদেশ শীর্ষক প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন তরুণীদের সঙ্গে একান্ত আলাপে একথা বলেন তিনি। সাকিবকে দলে বিবেচনার নাটকীয় সিদ্ধান্ত। যুবকদের বেকার ভাতা দেব না, দক্ষ হিসেবে গড়ে তুলব, উত্তরাঞ্চলে জামাত আমির। আমার দেশ, বাংলাদেশকে দমাতে পানিকে হাতিয়ার বানিয়েছে ভারত। পার্বত্যাঞ্চলে প্রভাব বাড়াচ্ছে ইউপিডিএফ, জাতীয় পরিচয় বোধ থেকে দূরে সরিয়ে দিচ্ছে শিক্ষার্থীদের। ঋণ খেলাপিদের নিয়ে ইসির আচরণ প্রশ্নবিদ্ধ, সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক। ভারতের কুটচালে বিশ্বকাপে বাংলাদেশের বদলি স্কটল্যান্ড, ভোটের প্রচারের শুরুতে সংঘাত, আচরণবিধি লঙ্ঘনের হিড়িক। দৈনিক ইত্তেফাক, বাংলাদেশকে ছাড়াই হচ্ছে টি-20 বিশ্বকাপ, টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান। কেরানীগঞ্জে সেই গুলিবিদ্ধ বিএনপি নেতা মারা গেছেন। জরায়ের মুখ ক্যান্সারের ঝুঁকিতে ৬,৪০,০০,০০০ নারী। রিল বিজয়ীদের সঙ্গে মেয়েকে নিয়ে আড্ডা, ফ্যামিলি কার্ডে সরকারের নানা সুবিধা এক জায়গায় আনতে চাই তারেক রহমান। যে কোনো হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখবে ইরান। ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে সবাইকে নিয়ে সরকার গড়ব, উত্তরবঙ্গে বিভিন্ন নির্বাচনী সভায় জামায়াত আমির। সমকাল, নির্বাচন সামনে রেখে চাঙ্গা মোটরসাইকেল বাজার, এটা সমকালের স্পেশাল বেজ। এবং বাংলাদেশের স্বপ্নভঙ্গের দিনে বিসিবির সাকিব জুয়া, হঠাৎ সাকিবকে ফেরাচ্ছে বিসিবি। প্রার্থীর ৩৪% তরুণ ভোটার হলে যে তারা তরুণ প্রার্থীদের ভোট দেবেন, বিষয়টি এমন নয়। জেসমিন টুলি, সাবেক অতিরিক্ত সচিব, নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা দুর্নীতি নিয়ন্ত্রণের সর্বোচ্চ অগ্রাধিকার, তরুণদের উদ্দেশ্যে তারেক রহমান। দেশের মানুষ জান্নাতি, দরকার ১২ তারিখে বড় ধাক্কা, উত্তরাঞ্চলের ডাক্তার শফিকুর রহমান। যুগান্তর, ভোটের মাঠে আক্রমণাত্মক বক্তব্য, অসহিষ্ণু হয়ে উঠছে রাজনীতি। চ্যালেঞ্জে পড়বে নতুন নির্বাচিত সরকার, কেমন অর্থনীতি রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ, পরিবর্তে স্কটল্যান্ড। আইন শৃঙ্খলার উন্নতি ও দুর্নীতি দমনে অগ্রাধিকার, পরিকল্পনা প্রসঙ্গে তারেক রহমান। কার্ডের কথা বলে তারা ভোট কেনার কৌশল করছেন, নাহিদ ইসলাম। কর্মস্থলের নারী নিরাপত্তা নিশ্চিত করা হবে, উত্তরবঙ্গ জনসভায় জামায়াত আমির। মানব জমিন, বিএনপির বার্তা, বিদ্রোহীদের সমর্থন দিলে শাস্তি, তিস্তা প্রকল্পে সমঝোতার ইঙ্গিত, সমীক্ষা চালাচ্ছে চীন। বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড, পাকিস্তানের কড়া হুঁশিয়ারি। তরুণদের সঙ্গে আলাপচারিতা, নিরাপত্তা নিশ্চিত ও দুর্নীতি দমনে আমার অগ্রাধিকার, তারেক রহমান। জাতীয় ঐক্যর ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে, জামাত আমির। কালের কণ্ঠ, বাংলাদেশকে বাদ দিল আইসিসি, শেষ একনেকে প্রকল্প ছাড়ের হিড়িক। গাজীপুরে শ্রমিক পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক আহত। আওয়ামী ভোটে দৃষ্টি বিএনপি জামাতের। ভোটের দিন নির্দিষ্ট সময়ে পৌঁছলেই পোস্টাল ব্যালট গণনা, ইসি। রাজধানীতে বাসে বাধ্যতামূলক হচ্ছে ই টিকিটিং। কালবেলা, ভোটের আগে বিদেশিদের হাতে নিউমোরিং। বদিউল আলম মজুমদার, ইসির নমনীয়তায় প্রশ্নবিদ্ধ হতে পারে নির্বাচন। বিশ্বকাপ থেকে বাদ পড়ল অনর বাংলাদেশ। আইন শৃঙ্খলা নিশ্চিত ও দুর্নীতি দমন অগ্রাধিকার হবে, তারেক রহমান। বিভেদ নয়, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ দেশ গড়তে চাই, ডাক্তার শফিকুর রহমান, জামাত আমির। ইনকলাব, নির্বাচনী প্রচারণায় সারা দেশ উৎসবমুখর, প্রতিশ্রুতির বন্যায় ভাসছে দেশ। আইন শৃঙ্খলা উন্নতি ও দুর্নীতি হ্রাসই তারেক রহমানের অগ্রাধিকার। 17 বছর পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার, আইন উপদেষ্টা। বাংলাদেশ প্রতিদিন, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে পাল্টাপাল্টি। বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড। সরকার গেলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা, তারেক রহমান। বিভক্তির নয়, ঐক্যর বাংলাদেশ চাই, জামায়াত আমির।
দেশ রূপান্তর, আওয়ামী লীগের ভোট নিয়ে টানাটানি, অনেক প্রার্থীর নিরাপত্তা ঝুঁকি নেই। সুষ্ঠু নির্বাচনে জামাত ক্ষমতায় আসবে না, শৃঙ্খলা, আইন শৃঙ্খলা ও দুর্নীতি দমনই আমার প্রথম পরিকল্পনা। তারেক রহমান। নয়া দিগন্ত, উত্তপ্ত হচ্ছে ভোটের রাজনীতি, ভোটের মাঠে কথার লড়াই, মুখোমুখি বিএনপি ও জামাত নেতারা। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিল আইসিসি। ক্ষমতা গেলে পাচার হওয়া টাকা পেটে হাত ঢুকিয়ে বের করা হবে, উত্তরবঙ্গের নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর রহমান। নাগরিক নিরাপত্তা ও দুর্নীতিমুক্ত দেশ গড়া বিএনপির অগ্রাধিকার। তারেক রহমান। বণিক বার্তা, সরকারের সর্বোচ্চ ঋণ গ্রহণের বছর 2024-25 অর্থ বছর। বিশ্বকাপে বাংলাদেশ জায়গায় খেলবে স্কটল্যান্ড, আইন শৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে অগ্রাধিকার, আলাপচারিতা তারেক রহমান। দ্য ডেইলি স্টার, onslaught of AL content aims to sow voters, Bangladesh replaced by Scotland in T20 World Cup. News, Bangladesh replaced by Scotland in T20 World Cup, three-wheeler menaces on across country. Daily Observer, Tarek focus on law, order and fighting corruption, BD out, Scotland in. দর্শক, এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ। আমরা মূল আলোচনা যাব। আমিরুল মোমিনিন মানিক। আজকের সংবাদপত্রগুলোর সবগুলো জুড়েই মূলত হচ্ছে বিএনপি তারেক রহমান তার যে বক্তব্য, জামায়াত আমির, পাশাপাশি হচ্ছে আমাদের নির্বাচন নিয়ে বেশ কিছু কথা রয়েছে, সুজনেরও বক্তব্য রয়েছে এখানে নির্বাচনের বিষয়ে, যে আপনার ঋণ খেলাপিদের বিষয়ে যে ইসির যে ভূমিকা সেটা নিয়ে কথা বলেছেন। এছাড়া আরও বেশ কিছু খবর রয়েছে। তো আলোচনায় আমি শুরু করবো আজকের আইন শৃঙ্খলা দুর্নীতি নিয়ন্ত্রণের সবচেয়ে অগ্রাধিকার পাবে, এটা তারেক রহমানের কালকে আলোচনায় 10 জন যে তরুণ উদ্যোক্তা তাদের সঙ্গে আলোচনায় এই কথা বলেছেন। মানে আমার প্রশ্ন হচ্ছে যে আজ এই যে নির্বাচন 12 তারিখে ইলেকশনের আগে যে তর্ক যে যুদ্ধ আমরা দেখছি সেটা এবং ব্যক্তিগত আক্রমণ আমরা আস্তে আস্তে সেটা বাড়ছে দেখতে পাচ্ছি, এ বিষয়ে একটু শুনবো। অনেক ধন্যবাদ আপনাকে এবং বাংলা ভিশনের দর্শকদের। গোটা জাতি মুখিয়ে আছে একটা অভূতপূর্ব নির্বাচনের জন্য। আমাদের সামনে 12 তারিখ ঝুলে আছে অনেক প্রত্যাশা নিয়ে। আমাদের কাছে মনে হচ্ছে যে একটা সুন্দর নির্বাচন হবে, এই প্রত্যাশা যেমন আমরা বুকে বেঁধে আছি, একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশেই বিভিন্ন জায়গায় অস্থিতিশীল ঘটনাও ঘটছে। ময়মনসিংহে বিএনপির এক বিদ্রোহী প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আরও অনেক জায়গায় ঘটনা ঘটছে, গুলিবিদ্ধ ব্যক্তি মৃত্যুবরণ করেছে। এটা নির্বাচন কেন্দ্রিক একটা সহিংসতা। তো এইসব সহিংসতা আমাদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে একটা ঐতিহাসিক এবং সবচেয়ে সুন্দর নির্বাচন হবে, কিন্তু সেই নির্বাচন হওয়ার মতো পরিবেশ এখন পর্যন্ত তৈরি হয়নি। এটার জন্য আসলে কি দরকার? সরকারের পক্ষ থেকে যেমন উদ্যোগ গ্রহণ করা দরকার, ইগলের যোগ দিয়ে যেমন নির্বাচন কমিশনকে সারা বাংলাদেশ তাদের নিয়ন্ত্রণে রাখা দরকার, একইভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যেও সহনশীলতা এবং সহিষ্ণুতা থাকা দরকার। এখন আমরা দেখছি যে মাঠে ময়দানে কথার একটা লড়াই চলছে। এই লড়াইকে স্বাগত জানাই, কিন্তু ব্যক্তিগত আক্রমণ বা কাউকে বিদ্ধ করে যখন বক্তব্য দেওয়া হবে তখন আস্তে আস্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আছে সেটা কিন্তু সরে যাবে। তো সেই জন্যে সবচেয়ে বেশি জোর দেওয়া প্রয়োজন কল্যাণমুখী রাজনীতি, ওয়েলফেয়ার পলিটিক্স যাকে বলে, যে আমি আমার এজেন্ডা তুলে ধরবো, আমি আমার কথাগুলো বলবো, কিভাবে আমি মানুষকে কল্যাণের পথে নেব নির্বাচিত হলে। সেই প্রসঙ্গগুলোকে যদি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বেশি বেশি আনেন, আর ব্যক্তি নিন্দা বা কুৎসা বা অন্যকে আঘাত করা এগুলো যদি বন্ধ রাখেন, তাহলে আমার মনে হয় যে উত্তম হবে। নইলে কি হবে? আমরা একটা বিষয় বলি না, বক্তব্য দেওয়ার পরে বলি যে কথার কথা বলেছি, কিন্তু কথার আঘাত যে সবচেয়ে মারাত্মক, সেটা অনেক সময় শারীরিক আঘাতের চেয়েও কঠিন আকারে দেখা দেয়। এই যে কথা বলতে বলতেই কিন্তু আমাদের সামাজিক যে সম্পর্ক সেটা নষ্ট হয়ে যায়। এমন যেন না হয় যে পরবর্তীতে আমরা এক টেবিলে আর না বসতে পারি, মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায় এবং রাজনৈতিকভাবে আমরা সংঘাতে জড়িয়ে যাই, যেটা আমরা গত 16 বছর দেখেছি যে প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে কোনো সম্পর্কই নেই। জরুরি অবস্থাতেও আমরা এক টেবিলে বসতে পারিনি। তো সেই অবস্থার আমরা পুনরাবৃত্তি চাচ্ছি না। রাজনৈতিক দলগুলো তাদের আদর্শ নিয়ে জনগণের কাছে যাক, কিন্তু সেটা যেন অবশ্যই সংঘাতপূর্ণ হয়ে না উঠে, কারণ কথাতে সংঘাতপূর্ণ হয়ে উঠলে সেটা মাঠে গড়াবে। এই যে পুনরাবৃত্তি আমরা চাচ্ছি না, আগের যে অবস্থা, সেটার দায়িত্ব কাকে নিতে হবে? রাজনৈতিক দলগুলোকে মোটা দাগে নিতে হবে। দেখুন, একটা সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বুদ্ধিবৃত্তিক চর্চাটা বেশি ছিল। আমি তো যখন ছোটবেলায় ছিলাম আমি দেখেছি যে বিএনপির একজন রাজনৈতিক প্রশিক্ষক AKA ফিরোজ নুন,
তিনি জিয়াউর রহমানেরও উপদেষ্টা ছিলেন। তার কাজই ছিল যে রাজনৈতিক বয়ান তৈরি করা। জামাত ইসলামের মধ্যে আব্দুল মান্নান তালিব, বামদের মধ্যে যতীন সরকার, তাদেরকে দেখেছে যে তারা রাজনৈতিক আদর্শের উপরে ন্যারেটিভ তৈরি করতেন। সেই জায়গাটায় একটা শূন্যতা দেখা যাচ্ছে। এখন সবাই নেতা হতে চায়, সবাই ক্ষমতায় যেতে চায়, কেউ আর বুদ্ধিবৃত্তিক কাজ করতে চায় না। ফলে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে বুদ্ধিবৃত্তিক বয়ান তৈরির একটা ভয়াবহ সংকট দেখছি। যে ধরুন এক্স রাজনৈতিক দল, তার জনকল্যাণমুখী বয়ান কি হবে, কিভাবে মানুষকে আকৃষ্ট করবেন সেই রাজনৈতিক দলের প্রধান, সেটা গুছিয়ে দেবার, তৈরি করে দেবার বয়ান আমরা পাচ্ছি না। বা ওই ধরনের ব্যক্তিবর্গ যারা বুদ্ধিবৃত্তিক কাজ করেন, সেই জায়গায় একটা ভয়াবহ শূন্যতা আছে, যে কারণে আমরা অহেতুক কথার দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছি, একজন আরেকজনকে আক্রমণ করছি। এটা একদম অপ্রত্যাশিত, আমরা এই ধরনের প্রত্যাশা করি না। দেখুন, এখন কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে শোকজ করা হচ্ছে, কোথাও কোথাও জরিমানাও করা হচ্ছে, কিন্তু অনেক জায়গায় যে ভয়াবহ ঘটনাগুলো ঘটছে, যদি আমি কেরানীগঞ্জের ঘটনা বলি অথবা ময়মনসিংহের ঘটনাই বলি, সেখানে হত্যাকাণ্ড হলো, তাহলে এই হত্যাকাণ্ড হবার পরে নির্বাচন কমিশন যেন আর কোনো হত্যাকাণ্ড না হয় সেই উদ্যোগটি কি গ্রহণ করেছে? আমরা যদি ঢাকা শহরেই দেখি, ধরুন একজন স্বতন্ত্র প্রার্থী তাসলিম জারা বা অন্য যে কোনো দলের প্রার্থী, ধরুন ঢাকা ৮ আসন, একদিকে মির্জা আব্বাস, আরেকদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি। এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আলোচিত, কারণ শহীদ শরীফ উসমান হাদি এখানে নির্বাচন করতে চেয়েছিলেন, ঝুঁকিপূর্ণ বটে। এখন আমরা কি মির্জা আব্বাসকে নিরাপত্তা দিতে পারছি যথাযথ, অথবা নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিতে পারছি? যে কেউ এসে একটা সংঘাতের পরিস্থিতি তো তৈরি করতে পারে, তৃতীয় পক্ষ, যে নির্বাচনটাকে বন্ধ করার জন্য বা একটা স্যাবোটেজ তৈরির জন্য। তো নির্বাচন কমিশন সেই নিরাপত্তা তো দিচ্ছে না। নির্বাচন কমিশনকে এই অবস্থানটা সুস্পষ্ট করা দরকার ছিল যে প্রার্থীর জন্য যা যা প্রয়োজন নিরাপত্তার, তাই তাই করব। একজন প্রার্থী যখন প্রচারণায় যাচ্ছেন, তিনি 10-12 জন নিয়ে অলিগলিতে ঘুরছেন, সেই সময় যদি কোনো সন্ত্রাসী অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করে, তাহলে সেটা প্রতিরোধ করার উপায় কি? মানিক ভাই, আপনি যেহেতু ইসির কথা বললেন, আরেকটা বিষয় আসছে যেটা কালকে সুজন সম্পাদক সংবাদ সম্মেলনে বলেছেন, ঋণ ক্লাবেদের নিয়ে ইসির আচরণ প্রশ্নবিদ্ধ। এই যে ঋণ ক্লাবেদের নিয়ে ইসি আর কি করতে পারতেন, যে প্রশ্নবিদ্ধ যে তারা বলছে? ইসি এক্ষেত্রে কোনো কোনো জায়গায় দ্বৈত নীতি প্রয়োগ করেছে। যেমন একজন ঋণ খেলাপিকে নির্বাচনে অনুমোদন দিয়ে, মানে তার মনোনয়নপত্র বৈধ করে, একজন নির্বাচন কমিশনার বললেন যে আপনার মনোনয়নপত্র বৈধ করে দিলাম, আশা করি আপনি ব্যাংকে লোন দিয়ে দিবেন। তো এই কথাগুলো তো আসলে একেবারে অনাকাঙ্ক্ষিত। মানে কেউ আর এখন ঋণ খেলাপি না হওয়ার কোনো থাকবে না। হ্যাঁ, এটা তো উৎসাহিত হচ্ছে, এবং নির্বাচনের মাঠে আমরা দেখছি যে বেশ কজন ঋণ খেলাপি প্রার্থী রয়েছে। তো 24-এর গণ অভ্যুত্থানের পর এটা তো আমরা প্রত্যাশা করতে পারি না যে ব্যক্তি ঋণ খেলাপি, তিনি তো চিহ্নিতভাবেই অপরাধী, তিনি তো ব্যাংকের নিয়ম মানেননি, ব্যাংক তাকে বারবার নোটিশ করার পরেও ঋণ দেননি। এখন উনি নির্বাচিত হয়ে আবার ঋণ নেবেন না, এটা নিশ্চয়তা কে দিতে পারে? শুধু ঋণ নেবেন না, তিনি তো ঋণগ্রস্ত, তিনি তার উপর অর্পিত দায়িত্ব লঙ্ঘন করে যা যা লুটপাট করার আছে সবই করবেন। রাজনৈতিক দলগুলোরও সচেতন হওয়া উচিত, সাহসী বেড়ে গেল। আচ্ছা, আরেকটা সংবাদ একটু আমি আসি, এই কথাটা অনেকদিন ধরেই আসছে। এখন এটা নিয়ে আমাদের পত্রপত্রিকায় বেশ নিউজ হচ্ছে, যেমন আওয়ামী ভোটের দৃষ্টি বিএনপি জামাতের। আমি যদি একটু আসি, যে এদের তো একটা অংশ যারা আছে তারা ভোট দিবে কি দিবে না, না দিবে তার একটা সমীকরণ আছে, শতাংশ কত হতে পারে, যারা দিবে সেই ভোটটা বিএনপি কিংবা জামাত কিভাবে নিবে বা কোন দিকে যাবে? আমি মনে করি যে বিএনপি, জামাত বা এই মুহূর্তে অন্যান্য রাজনৈতিক দলের আওয়ামী লীগের ভোটের প্রতি মুখিয়ে থাকা একটা নৈতিক স্খলন, এটা আমি মনে করি। কারণ কি, দেখুন, গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা পালিয়ে গেছেন, তৃণমূল পর্যায়ে অনেকে আছেন যারা সরাসরি অপরাধের সঙ্গে যুক্ত না, আর যারা অপরাধের সঙ্গে যুক্ত, যারা জুলুম নির্যাতন করেছেন 16 বছর, তাদের কেউ কিন্তু এখন মাঠে নেই, বা কিছু সংখ্যক থাকতে পারেন জামিনে বেরিয়ে। এখন 16 বছর ধরে লড়াই করা রাজনৈতিক দল বিএনপি, জামাত সহ অন্যান্য যারা আছে, তারা যদি আওয়ামী লীগের এই ভোটের জন্য তাদেরকে তোয়াজ করে, তোষামত করে, ইতিবাচক কথা বলে, তাহলে আওয়ামী লীগ বৃত্তের বাইরে বা তাদের অপশাসন দেখেছে যে সাধারণ জনগণ, সেই জনগণ থেকে কিন্তু তারা দূরে সরে যাবে। না, আপনার কি মনে হয় তারা করছে না? করছে, অবশ্যই মোটা দাগে করছে।
রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের তোয়াজ করছে সামান্য ভোটের জন্য। কিন্তু আমি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে স্পষ্টভাবেই বলছি যে তাদের এটা মনে রাখা উচিত, আওয়ামী লীগের ভোট পেতে গিয়ে ধরুন 5,000 ভোট আওয়ামী লীগের পেল কোনো একজন প্রার্থী, তার জন্যে আওয়ামী লীগের তোয়াজ করলো, আওয়ামী লীগের রক্ষার জন্য প্রতিশ্রুতি দিল, ওই প্রার্থী বিপুল সংখ্যক সাধারণ মানুষের ভোট হারাবেন। কারণ এই 18 মাস আগেই দগদগে ক্ষত ছিল, যে শাসনটা 16 বছর চলেছে সেটা তো সাধারণ মানুষের জন্য উপযোগী ছিল না। সাধারণ মানুষ একেবারেই বিরোধী ছিল বলেই তো গণ অভ্যুত্থান করেছে। গণ অভ্যুত্থান তো এমন না যে বিএনপি জামাত করে দিয়েছে, রাজপথে সাধারণ মানুষ রক্ত দিয়েছে। এখন সাধারণ মানুষের রক্তের প্রতি বিশ্বস্ত না থেকে বিশ্বাসঘাতকতা করে যারাই এই কাজ করবেন তারা কিন্তু আদতে ক্ষতিগ্রস্তই হবেন। মানে ভাই একটু অন্য প্রসঙ্গে, যে সেটা হচ্ছে ক্রিকেটটা আমাদের একদম আবেগের একটা জায়গা একদম স্থান করে নিয়েছে। এবং ক্রিকেট নিয়ে এখন যেটা হচ্ছে যে আমাদের ক্রিকেট টিম টি20 ওয়ার্ল্ড কাপ খেলবে না, না খেলাটি যুক্তিসঙ্গত। ভারতের যে আচরণ, তো প্রথম বিষয় হচ্ছে যে না খেলার যে সিদ্ধান্ত, সেটা নিয়ে আমি একটু শুনবো, এবং সাকিবকে ফিরিয়ে আনার বিষয়ে কালকে যে আলোচনা হচ্ছিল সে বিষয়টা। হ্যাঁ, দেখুন আমাদেরকে এমন একটা পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে আইসিসি যেটা অনাকাঙ্ক্ষিত। আমাদের কাটার মাস্টার সারা পৃথিবীতে তার সুখ্যাতি আছে, তাকে যখন বাদ দেওয়া হলো আইপিএল থেকে, সেই সময়ে কিন্তু খুব একটা উচ্চস্বরে কথা বলতে দেখিনি আইসিসিকে, বা এই বিষয়ে তো ভারতকে একটা নির্দেশনা দিতে পারতো। একটা ঠুনকো অজুহাতে বাদ দেওয়া হলো। কতিপয় উগ্রবাদী মানুষ গিয়ে বলল যে না, মুস্তাফিজকে নেওয়া যাবে না। ভারতীয় ক্রিকেট বোর্ড সেই দাবি মেনে তাকে বাদ দিল এবং একেবারে অশোভনীয় আচরণ করলো। এর পরিপ্রেক্ষিতে আইসিসি যে পর্যবেক্ষণ দিয়েছিল যে এই মুহূর্তে বাংলাদেশের ভারতে খেলতে গেলে এই অসুবিধা হবে। যেমন একটা খুব হাস্যকর অভিযোগ ছিল, না এর পেছনে কারণও আছে, এমন অভিযোগ যে বাংলাদেশের সমর্থকরা যখন ভারতে জার্সি পরে ঘুরবে তখন তারা আক্রান্ত হতে পারে। এটা কিন্তু আইসিসি বলছে তার পর্যবেক্ষণের চিঠিতে আমাদের বাংলাদেশকে পাঠিয়েছে। তারা রক্ষা করবে কি সেই বিষয়ে না গিয়ে তারা এটা বলছে। এবং দেখুন যে গত 3 মাসের ঘটনার পর্যালোচনা যদি করি, ভারতের বাংলাদেশি সন্দেহে অনেককে পিটিয়ে হত্যা করা হয়েছে। উড়িষ্যাতে করা হয়েছে, শিলিগুড়িতে করা হয়েছে, আসামের বিভিন্ন জায়গায় বাংলা ভাষাভাষী মানুষ দেখলে একদল উগ্রবাদী মানুষ তাদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। অথচ ভারতের বাংলা ভাষাভাষী মানুষ আছে কোটি কোটি মানুষ, ভারতের পশ্চিমবঙ্গে, ত্রিপুরায়, এরপর আসামে। কিন্তু তারা বাংলা ভাষাভাষী মানুষের কথা শুনলেই বা বুঝতে পারলেই বিভিন্ন রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে। এই রকম চলমান পরিস্থিতির মধ্যে আমরা তো অযৌক্তিক কোনো দাবি করিনি যে আমাদের ভেন্যুটা সরিয়ে দেন। যেহেতু মুস্তাফিজকে তারা বাদ দিয়েছে, আমাদের ভেন্যুটা সরিয়ে কোথায় শ্রীলঙ্কায় দেন, এবং তারাই কারণটা সামনে নিয়ে আসছে, বাদ দিয়েছে। আগ বাড়িয়ে তো তারাই কারণ এনেছে। দেখেন আমরা কতটা সহনশীল, যে গতকালকে ভারতের প্রজাতন্ত্র দিবস ছিল। ভারতীয় হাই কমিশন একটা অনুষ্ঠানের আয়োজন করে, সেখানে বিএনপি গেছে, জামাত গেছে, গণ অভ্যুত্থানের পক্ষে সব রাজনৈতিক দল গেছে। এত ভয়াবহ একটা অসহিষ্ণু সম্পর্কের মধ্যেও আমরা কিন্তু সবসময় সম্পর্ক বজায় রাখতে চাই। কিন্তু আপনি যখন বন্ধুত্বের বাইরে গিয়ে আমার উপর চাপিয়ে দিবেন বা প্রফেশনাল আচরণ করবেন, সেটা কিন্তু কোনোভাবে আমি মেনে নিতে পারি না। আত্মমর্যাদা যেখানে হানি হয় সেই জায়গায় আমরা কখনোই যাব না। একদম শেষ দিকে তো মানিক ভাই একটু শর্ট করতে হবে, সেটা হচ্ছে মন্ত্রীদের জন্য 9,030 বর্গফুটের ফ্ল্যাট নির্মাণ করবে সরকার। এটি আজকের প্রথম আলোর সংবাদ। মন্ত্রীদের জন্য ইতিমধ্যে বাংলা এবং ফ্ল্যাট আছে 71টি, তারপরও 3টি ভবন করার উদ্যোগ, ব্যয় হবে 786 কোটি টাকা। দেশের 4 কোটি মানুষ দরিদ্র, সেই দেশের মন্ত্রীদের জন্য বিশাল আকৃতির ফ্ল্যাট নির্মাণ অত্যন্ত বেমানান। শাহদিন মালিক, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, শুনবো আপনার কথা। খুবই যৌক্তিক একটা প্রশ্ন তুলেছেন শাহদিন মালিক। এই যে এখনই মন্ত্রী এবং সংসদ সদস্যরা কি পাবেন সেই দিকে দৃষ্টি দেয়া, এটা খুবই অন্যায্য বলে আমি মনে করি, এবং জনগণ এতে আসলে খুব বিক্ষুব্ধই। এইভাবে রাষ্ট্রীয় কলকবজা ব্যবহার করে, মানে বুর্জুয়া নীতিতে বা প্রশাসনের মধ্যে এই ধরনের একটা অবস্থা তৈরি করে জনগণ থেকে রাষ্ট্রের সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেয়া। আমাদের কৃষকরা এখনও ন্যায্য মূল্যে সার পাচ্ছে না, আমাদের শ্রমিকরা যথাযথ বেতন পাচ্ছে না, আমাদের অনেক অসঙ্গতি আছে। এখনও দরিদ্র সীমার মধ্যে অসংখ্য মানুষ বসবাস করছে। সেই জায়গায় একজন মন্ত্রীর জন্য এত সুযোগ সুবিধার সমাহার, এর কারণ কি?
আমি দুদিন আগে দেখলাম যে পে স্কেলের পরিবর্তন করা হচ্ছে, বাড়ানো হচ্ছে। আচ্ছা, পে স্কেল যখন বাড়বে তখন হু হু করে দ্রব্যমূল্য বেড়ে যাবে। এই যে আপনি আমি যারা বেসরকারি পর্যায়ের মানুষ, তাদের জীবনযাত্রার মান কতটা উন্নত হয়েছে? আমার প্রতিষ্ঠানের বেতন কি বেড়েছে? কিন্তু আপনি যখন সরকারি চাকুরিদের বেতন বাড়িয়ে দেবেন, এটা তো ভয়াবহভাবে জীবনযাত্রার মানে প্রভাব ফেলবে। আলুর দাম বেড়ে যাবে, চালের দাম বেড়ে যাবে। সরকারি চাকুরিরা কিনতে পারবে, কিন্তু আমি আপনি তো কিনতে পারবো না। তাহলে রাষ্ট্রে বসে থেকে রাষ্ট্রের শাসনের নামে জনগণের উপর এরকম অন্যায্য নীতি বা অসাম্য চাপিয়ে দেওয়ার তো কোনো মানে হয় না। এই ধরনের নীতি অবশ্যই আমরা প্রত্যাখ্যান করি। আমার মনে হয় এটাই শেষ প্রশ্ন আপনার কাছে, যে যুগান্তর যেটা করেছে, চ্যালেঞ্জে পড়বে নতুন নির্বাচিত সরকার, নির্বাচনের মধ্য দিয়ে নতুন যে সরকার গঠিত হবে তার সামনে বহুমুখী অর্থনৈতিক চ্যালেঞ্জ রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। গত 18 মাসে অর্থনৈতিকভাবে অন্তর্বর্তী সরকার যেভাবে শক্ত জায়গায় দাঁড়াবার কথা ছিল সেটা দাঁড়ায় নাই। বলা যায় যে কোনো রকমে তারা এই সময়টা পার করলেন। অনেকগুলো সমস্যা ছিল, সেগুলো সুপারিশও এসেছিল, কিন্তু সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। দেখুন, ব্যাংক সেক্টর একেবারে ফোকলা হয়ে আছে। অর্থনৈতিক সূচকের যদি আমরা পর্যালোচনা করি, একেবারে নিম্নগামী। কেবলমাত্র আমাদের বীর রেমিটেন্স যোদ্ধারা যে রেমিটেন্স পাঠাচ্ছেন, সেই রেমিটেন্সের উপর ভর করে আমাদের এই সরকার টিকে আছে। কিন্তু দুর্নীতি বন্ধের জন্যে স্থায়ীভাবে যে সুপারিশগুলো করা হয়েছিল সেগুলো বাস্তবায়ন করা হয়নি। পাশাপাশি আমাদের এখানে বিনিয়োগ আসেনি, যদিও চেষ্টা করা হয়েছে। তো বিনিয়োগ আনা, সরকারকে স্থিতিশীল করা, মানুষের মধ্যে আশা সঞ্চার করা, সব মিলিয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়বে এই যে নতুন সরকারটি আসছে সেটি। এর মধ্যে যদি পে স্কেল বাস্তবায়ন করা হয় তাহলে তো আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। ধন্যবাদ আমিরুল মোমিনিন মানিক, আপনাকে বাংলা ভিশনে আসার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে বাংলা ভিশনকে। ফ্রন্ট পেজ আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।